আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা গতকালকের ভিডিওর একটা সিকুয়েল ভিডিও। আমি গতকালকে এত কথা বলেছি যে আমি আমার অনেকগুলো কথা বলে শেষ করতে পারিনি। আপনারা জানেন দর্শক, আমি যখন একটা জিনিস এক্সপ্লেন করি, আমার এক্সপ্লেন শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু আমার ভিডিও সমাপ্ত করি না। কিন্তু হ্যাঁ, গতকালকে আমার কথা শেষ হচ্ছিল না, ভিডিওটা লেংদি হয়ে যাচ্ছিল, যার জন্য মনে করলাম ভিডিওটা শেষ করে দেওয়া উচিত। তো বাকি যে কথাগুলো আমার গতকালকের ভিডিও, সেগুলো আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রথমত দর্শক, কি ভিডিও? আমার আজকের ভিডিওটা থাকবে দর্শক বাবু আর মিমকে নিয়ে। আমি জানি দর্শক যে আপনাদের হয়তো এখন এই এক জিনিস নিয়ে ভিডিও শুনতে শুনতে বা দেখতে দেখতে অধৈর্য হয়ে যাওয়ার পালা, কারণ আপনারা সবাই বুঝে গেছেন, জেনে গেছেন যে বাবু আর মিমের সাথে এখন একটা প্রণয় সম্পর্ক আছে, যে তারা এখন বিবাহের সম্পর্কে জড়িয়ে যেতে পারে, যেহেতু তারা নিজেদের মুখ থেকে বলেছে। যদিও আপনারা যখন আমি বলেছিলাম তখন সেটা অনেকে বিশ্বাস করেনি, আর এখন তারা যখন নিজেদের মুখ থেকে বলেছে, এখন আপনারা সবাই সেটাকে বিশ্বাস করে নিচ্ছেন। তো যেটা হয়ে দাঁড়িয়েছে এখন, আপনারা নতুনত্ব চান, আপনারা নতুন জিনিস জানতে চান, এবং আমি সবসময় আপনাদের এক্সপেকটেশনটা ফিল আপ করার চেষ্টা করে থাকি। তো আমার আজকের ভিডিও থেকে আপনারা কেউ হতাশ হবেন না, কারণ আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন ধাঁচের ভিডিও। আমি মিম আর বাবুকে নিয়ে যতগুলো ইনফরমেশান দেবো, সেগুলো সব কিছুই থাকবে একদম নিউ ইনফরমেশান, যেগুলো আপনারা কেউ জানতে পারেননি। কারণ আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোটিভ সম্পর্কে জানাবো। মোটিভটা কি? মোটিভ বলতে বোঝাচ্ছি উদ্দেশ্য। এই যে আপনারা বলতে পারেন যে বাবু মিমকে পছন্দ করে বিয়ে করছে, মিম বাবুকে পছন্দ করে বিয়ে করছে, কিন্তু কিন্তু পরিবার কেন বিয়ে দিচ্ছে? হ্যাঁ, মিম আর বাবু তারা তাদেরকে ভালোবেসে বিয়ে করলেও করতে পারে ছেলে মেয়ে, কিন্তু তিশাদের পরিবার কেন এই বিয়েতে সায় দিচ্ছে বা রাজি হচ্ছে, আর বাবুদের পরিবার কেন সায় দিচ্ছে না? দুই পরিবার কিন্তু দুই দিকে, ঠিক আছে দর্শক, বুঝে নিন। তিশারা যাচ্ছে বাবুর সাথে মিমের বিয়েটা হোক, বাট বাবুর পরিবার থেকে এই বিয়েটাকে সমর্থন তারা করছে না, তারা চাচ্ছে না যে বাবু মিমকে বিয়ে করুক। তো এই যে দুই পরিবারের দুইটা মোটিভ, তিশারা চাচ্ছে বিয়ে হোক আর বাবুদের পরিবার চাচ্ছে বিয়ে না হোক, এই যে দুইজনের দুইটা মোটিভ, এক পক্ষ বলছে হ্যাঁ, এক পক্ষ বলছে না, সেটার কারণটা কি? উদ্দেশ্যটা কি? কি কারণে দুই পক্ষ দুই রকম উত্তর দিচ্ছে, সেইটার কারণ ব্যাখ্যা করতে আমার আজকের ভিডিওটা। তার মানে আমার আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের কাছে, তার কারণ আপনারা আমার আজকের ভিডিও দেখলে কারণটা জানতে পারবেন মিম আর বাবুর বিয়ে হওয়ার। সো দর্শক, আমি অনুরোধ করবো আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আজকে আপনারা অনেক কিছু জেনে যেতে পারবেন এবং আপনারা কেউ হতাশ হবেন না। হ্যাঁ দর্শক, আমার আজকের ভিডিওটা আমি আগেই বলে দিচ্ছি, আমার গতকালকের ভিডিওর মতোই বড় হতে পারে, কিন্তু খুব ইনফরমেটিভ থাকবে। এবং আমি সবসময় বলি, আমার ভিডিওগুলোতে কিন্তু সময় অপচয় হবে এমন কথা আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি। সো যাই হোক দর্শক, যদি আপনারা মনে করেন যে এই ভিডিওটা আপনাদের জন্য দরকারি, আপনারা জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখন অবশ্যই করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেলআইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক, ভিডিওটা তো শুরু করব মিম আর বাবুকে দিয়ে, কিন্তু এর আগে 2 মিনিট আমি ছোট্ট জিনিস নিয়ে একটু বিনোদন দিতে চাই। আমি তিশার একটা ভিডিও দেখলাম গতকালকে। তো সেই ভিডিওর থাম্বনেলটা আমার চোখে পড়লো, যে ভিডিওতে তিশা ছাদে রৌদ্রের তাপে একটা ডিম পোচ করার একটা ব্যর্থ চেষ্টা করছিল। হ্যাঁ, এখন এই পরিমাণ তাপ আসলে চাইলে কিন্তু ডিম পোচ করা যায়, ঠিক আছে, এটা আসলেই সম্ভব, এটা অবাস্তব কিছুই না, কারণ হিট প্রচুর পরিমাণে হয়, বাট সেটার জন্য একটা কাজ করতে হয়, ছোট টেকনিক। আপনি যে জিনিসের জন্য করছেন সেটা অবশ্যই স্টিল বা লোহার জিনিস হতে হবে, এবং সেটাকে দীর্ঘ সময় আগে রোদের তাপে রেখে দিতে হবে। তারপর যখন সেটা ভালো মতো গরম হবে, তখন সেখানে আপনি ডিমটাকে ফেটে দিয়ে দিলে দেখবেন যে পোচ হওয়া শুরু হয়ে গেছে। এই যে এখন আমি যতগুলো কথা বললাম, এই যে ডিম পোচ, এটাকে আমি কি বলছি? ডিম পোচ নাকি ডিম পোস্ট নাকি ডিম পোস, কোনটা বললাম? আমি কিন্তু ডিম পোচ বলেছি। এখন তিশা তার থাম্বনেলের মধ্যে যে শব্দটা লিখছে, আমি সেটা শুনে কিছুক্ষণ নিজে কোমাতে চলে গিয়েছিলাম। তিশা লিখেছে আজকে ছাদে, মানে রোদ্রের তাপে সে ডিম পোস্ট করবে। পোস্ট মানে কি? কমিউনিটি পোস্ট নাকি ফেসবুক পোস্ট নাকি অন্য কোনো পোস্ট, নাকি ডাক টিকেটে আপনি চিঠি পোস্ট করবেন? কোন পোস্ট? পোস্ট তো অনেক কিছুই আছে, কিন্তু ডিম যে পোস্ট করা যায় এটা আমি জানি না। তো ডিম আপনি কোন ঠিকানায় পোস্ট করবেন? পোস্ট মানে তো চিঠিপত্র বিলি করাও হতে পারে। তো তিশা এটাও এখন পর্যন্ত জানে না, এতই শিক্ষিত মানুষ, যে ডিম
কোনোদিন পোস্ট করে না, ডিম পোচ করে। ঠিক আছে, সে যদি পোষও বলতো পোষ, তাও বুঝতাম যে হ্যাঁ এখন ধ্বনি বিপর্যয়ের কারণে ডিম পোচ থেকে মানুষ অনেকে পোষ বলে, যেমন রিক্সাকে অনেকে রিস্কা বলে। ঠিক আছে, তো এরকম হতে পারে যে ধ্বনি বিপর্যয়ের কারণে সে এরকম ডিম পোস্ট বলছে, যেটা আসলে ভুল প্রোনাউন্সিয়েশন। কিন্তু সে যে ডিম পোস্ট বলবে এটা আমার লেভেলের মধ্যেই ছিল না। তো তিশাকে আমি এটা শিখিয়ে দিলাম যেন ভবিষ্যতে সে কোনো দিন ডিম পোস্ট না বলে, সেজন্য সেটাকে ডিম পোচ বলে, পোচ। ওকে, যাই হোক দর্শক, সেটা দেখলে আপনারাও বিনোদন পাবেন যে তিশা আসলে ডিম পোস্ট লিখেছে। তো এখন যদি সে থাম্বনেলকে চেঞ্জ করে দেয় তাও কোনো সমস্যা নেই, আমার কাছে সেটা স্ক্রিনশট দেওয়া আছে, প্রয়োজন পড়লে আমি সেটা আপনাদেরকে শেয়ার করেও দিতে পারবো। তো যাই হোক দর্শক, আমার ভিডিওর মেইন যে থিম সেটা হচ্ছে বাবু আর মিমকে নিয়ে। বাবু আর মিমকে নিয়ে আমার গতকালকে অব্যক্ত কিছু কথা আছে। যেমন প্রথমত, তিশা বলছিল তার বোন নাকি কোনো ছলনা অভিনয় কিছুই পারে না, তারা নাকি কী ধরনের জিনিস বোঝে না, সোঝে না, করেও না। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি মিমের জাস্ট গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহের আগের কিছু ভিডিও দেখেন, অ্যানালাইজ করেন, দেখবেন যে অ্যানালাইসিস করলে পেয়ে যাবেন যে মিম কিন্তু কয়েকটা ভিডিওতে এরকম বলেছে, আপনারা সবাই খালি বলেন যে বাবু ভাইয়ের সাথে আমার সম্পর্ক কী সম্পর্ক, আমরা নাকি বিয়ে করেছি নাকি। তো সেখানেও সে বাবু ভাই ভাই বলছিল, ভিডিওতে বাবু ভাই লেখে, থাম্বনেলে বাবু ভাই লেখে, ভিডিওর ভিতরে বাবু ভাই বলছে, সব কিছুতে সে ভাই ভাই বলছে। তাহলে বাবু যদি আপনার ভাই হয়, আপনি যদি বাবুকে ভাই বলে বলছেন যে কোনো সম্পর্ক নাই, সে জাস্ট আপনার বিজনেসে হেল্প করছে, একসাথে থাকছে, নাহলে কীভাবে একা থাকতেন ঢাকা শহরে, এতে যখন আপনার সে হেল্পিং পার্টনার আপনি নিজেই স্বীকার করে নিচ্ছেন, তাহলে আজকে 2 দিন আগে আপনি কিভাবে স্বীকারোক্তি দিলেন যে বাবুর সাথে আপনার প্রণয়ের সম্পর্ক জড়িয়ে গেছে আপনারা দুজন? তাহলে আপনি কি এতদিন অভিনয় করেননি? আপনি কি এতদিন নাটক করেননি? তার মানে এটা তো আপনি অভিনয় করেছেন, আপনি তো ছলনাই করেছেন। অথচ তিশা বলছে তারা নাকি অভিনয় করতে জানে না, ছলনা করতে জানে না। কিন্তু এর থেকে বড় অভিনয় কী হতে পারে বলুন? যে জায়গায় আমি আপনাদেরকে গত 4-5 মাস ধরে বলে আসছিলাম যে মিম আর বাবু বিয়ে করে ফেলেছে, বা তারা লিভ টুগেদার করছে, তারা একসাথে থাকছে, তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, আর আপনারা নাটক করে যাচ্ছিলেন যে না বাবু আপনার ভাই, চাচাতো ভাই, কীভাবে এটা সম্ভব না, সে বিজনেসে হেল্প করছেই। তো দেখুন, আমার কথা তো সত্য হলো, আমি যা বলেছি সেটা তো ফলে গেল। পাশাপাশি আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম, মিম আর বাবুর মধ্যে এই যে প্রণয় সম্পর্ক সেটা গত 3-4 মাসে হয়নি, বরং লাস্ট 1 ইয়ার, মানে 1 বছর ধরে সেটা চলছে। যখন থেকে রমজান মিমকে ধোকা দিয়েছে, তখন থেকে বাবুর সাথে মিমের একটা প্রণয় সম্পর্ক শুরু হয়েছে। এবং তিশা তখনই বলেছিল তোরা বিয়ে করে ফেল, তখন সেই গত 1 বছর আগে তিশা বলেছিল। তো সেটা এখন 1 বছর পর ফলতে শুরু করেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো ঘটনা হচ্ছে দর্শক, মিম আর বাবু তারা কিন্তু আজকে বেশ অনেকটা দিন ধরে একসাথে থাকছে। এটা দেখে হয়তো অনেক কিছু আইডিয়া করেছিলেন, বাট কেউ বুঝতে পারছিলেন না কী ঘটনা। তা আমি বলেছিলাম তারা লিভ টুগেদার করছে, তারা কিন্তু বিয়ে করেনি। এখন বিয়ে ছাড়া একটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষের সাথে এভাবে থাকবে, এটা কিন্তু কোনো ভদ্র সমাজ মেনে নেবে না। হ্যাঁ, বাংলাদেশ এখনও পাশ্চাত্য যে কালচার আছে, কৃষ্টি আছে, এদের সাথে এখনও কিন্তু তারা বেয়ে চলতে পারছে না। বা বাংলাদেশ কিন্তু এখনও সেই যে ওয়েস্টার্ন যে কালচারগুলো আছে সেগুলো রপ্ত করেনি। যে হ্যাঁ, ওয়েস্টার্ন কালচার মানে কি, যে একজন 10 জনের সাথে থাকবে, 10 জন 20 জনের সাথে থাকবে, আজকে ভালো লাগবে না কালকে ডিভোর্স দিবে, এগুলো কিন্তু এখনও বাংলাদেশের কালচারে পরিণত হয়নি। হ্যাঁ, যদিও অনেক ফ্যামিলির মধ্যে সেগুলো দেখা যায় যে তারা নিজেদের ভিতরে ওয়েস্টার্ন কালচারগুলোকে রপ্ত করার চেষ্টা করে, কিন্তু এখনও কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু বাঙালিয়ানা যে কৃষ্টি কালচার আছে সেগুলোই ধারণ করে থাকে। আর মিমরা কিন্তু গ্রামীণ মানুষ, তারা কিন্তু গ্রামের মানুষজন, তো সে জায়গায় কিন্তু গ্রামের মানুষজন আরও বেশি কনজারভেটিভ হয়, সেটাও আপনারা জানেন। তো সেই দিক থেকে দর্শক, মিম বাবুর সাথে বিয়ে না করে লিভ টুগেদার করবে, মন চাবে থাকবে, মন চাবে না থাকবে না, গ্রামে গিয়ে এরকম ছনার ঘরে লুকিয়ে লুকিয়ে রাত্রি যাপন করবে, গ্রামের মানুষজন দেখবে আর তাদেরকে কিছু বলবে না, এটা কোনোদিন হতে পারে না। মিমদেরকে বাঁশ দিয়ে পিটিয়ে কিন্তু গ্রাম থেকে ছাড়া করেছে, এবং তারা কিন্তু এখন ঢাকাতে এসে উঠেছে। ঢাকার বাড়িওয়ালা যদি জানতে পারে কোনোভাবে যে বাবু আর মিম বিয়ে করেনি, তারা লিভ টুগেদার করছে, দেখবেন ঢাকার বাড়িওয়ালাও কিন্তু কঞ্চিওয়ালা বাঁশ নিয়ে কি শুরু করতে পারে, কিচ্ছু বলা লাগবে না। শুধুমাত্র এখন পর্যন্ত বাড়িওয়ালাদেরকে তারা মিথ্যা কথা বলেছে বলে কিন্তু তারা সেই বাড়িতে স্টে করতে পারছে। তো ওভারঅল দর্শক, যেটা মেইন কথা সেখানে চলে আসি, যে বাবু আর মিম তারা দুজনকে ভালোবাসে, ঠিক আছে, তারা দুজনকে বিয়ে করতে চায়, এটাও ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আসলে কি তারা ভালোবাসে, নাকি কোনো স্বার্থ লুকিয়ে আছে? এখানে দর্শক বাবুর ক্ষেত্রে একটা স্বার্থ আছে, বাবু আসলে মিমকে ভালোবাসে বলে মনে হয় না। বাবুর একটা স্বার্থ হচ্ছে, বাবু বেকার, সে অকর্মার ঢেকি,
সে মানে কোনো রকমই পরিশ্রম করতে চায় না, সে যা বসে বসে খেতে। কারণ সে যদি বসে বসে খেতে নাই চাইতো, সে এতগুলো বছর কিন্তু কর্ম ছাড়া থাকতো না। বাবু কিন্তু সারাটা বছর খালি শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়, সে কিন্তু কোনো কাজকর্ম করে না, একদম বেকার একটা ছেলে। বাপ্পি কিন্তু এর জন্য বাবুকে কোনো রকম পছন্দই করে না, ঠিক আছে, অকর্মার ঢেকি একটা বাবু। তো তারও কিন্তু প্রথম সংসারটাও টিকে নেই, বাবুর বউ কিন্তু বাবুকে ডিভোর্স দিয়ে চলে গেছে বাবুর আচরণের জন্যই। কারণ বাবু একটা ছেলে, পুরুষ মানুষ, সে চাকরি করবে বা ব্যবসা করবে, সংসার চালাবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেগুলো করতে চায় না। সে চায় বসে বসে খাবে, বউ চাকরি করবে, সে খাবে, সে আরাম ছাড়া দিন মানে চালাতে চায়। তো এটা তো কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি তার বউ ইউটিউবার হয় তাহলে বউ কামাবে আর সে খাবে, একমাত্র এটাতেই সম্ভব। তো বাবু দেখলো সব কিছু মিলিয়ে মিম এখন সিঙ্গেল মাদার, সে তারও কোনো বউ নেই, সে যেরকম বউ চায় মিম তো সেরকমই বউ। মিম টাকা কামায়, সে মিমেরটা খাবে, বসবে। আর মিমের তো ডিমান্ড একটাই, খালি তার একটু ফিজিক্যালভাবে তাকে একটু হ্যাপি রাখতে হবে। বাবু জানে সে সেটা পারবে, এই কারণে সে বাবু মিমকে প্রস্তাব দিয়েছে। তাহলে যেটা হবে, মিমও খুশি, বাবুও খুশি, দুজনের স্বার্থই পূরণ হয়ে গেল। সেজন্য বাবু মিমকে বিয়ে করতে চায় মিমের টাকা খাওয়ার জন্য। তো এখানে কিন্তু কোনো ভালোবাসার সম্পর্ক নেই। অন্যদিকে মিমের ক্ষেত্রে দর্শক, যেটা মিম কেন বাবুকে বিয়ে করবে, এইটা হচ্ছে মেন পয়েন্ট। কারণ বাবুরটা যেটা সেটা বোঝাই যায়, কিন্তু মিমের বাবুকে বিয়ে করার পেছনে অনেক বড় একটা স্বার্থ আছে, এবং এই স্বার্থর সাথে শুধুমাত্র মিম একা জড়িত না দর্শক। মিমকে প্রথমত যদি আমরা গোড়াতে যাই, যে খোঁজ করতে যাই, মিমের মোটিভ বের করতে গেলে আমাদেরকে তো গোড়াতে যেতে হবে। মিম কেন বাবুকে বিয়ে করতে যাচ্ছে? মিম কি নিজে বাবুকে পছন্দ করেছে? না, মিমের মাথায় ভরা হয়েছে তুই বাবুকে বিয়ে কর, এবং সেটা কে ভরেছে? ইন্ধনদাতাকে। কে ইন্ধন জুগিয়েছে? সে নানা দাদান তিশা। তিশাই কিন্তু মিমকে বলেছে যে তুই বাবুকে বিয়ে কর, বাবুকে বিয়ে করলে তোর অনেক উপকার আছে। কী কী উপকার? প্রথমে বলে রাখি দর্শক, মিম যে বাবুকে পছন্দ করে এমনটা কিন্তু না, মিম কিন্তু বাবুকে টোটালি ভালোবাসে না। মিম হচ্ছে স্বার্থের জন্য বাবুর সাথে বিয়ে বসতে চায়, এবং সেই জন্য একটা মানুষই মিমকে ইনফ্লুয়েন্স করেছে, বুদ্ধি দিয়েছে, ইন্ধন জুগিয়েছে, সেটা হচ্ছে তার বড় বোন তিশা। তিশা ভালো মতো মিমকে ব্রেন ওয়াশ করেছে বাবুকে বিয়ে করার জন্য। এখন বলতে পারেন ভাই কেন? বাবুটা তো আপনারা জানেন যে বাবু কেন মিমকে বিয়ে করতে চায়, বাবুর নিজের স্বার্থের জন্য। কিন্তু মিমের কি স্বার্থ লুকিয়ে আছে? মিমের দর্শক একটা ইচ্ছা ছিল, সে পদ্মাচরে জায়গা জমি করে সেটা বাড়ি করবে। কারণ ঢাকা শহরে তো তারা থাকতে পারবে না, তারা যে সমস্ত কাজকর্ম করে, নোংরামি করে। আর ঢাকা শহরে জায়গা জমিও তারা কিনতে পারবে বলে সন্দেহ আছে, পারবে কি না। তো তারা যে শরীয়তপুরে মানে পদ্মাচরে জায়গা জমি কিনবে, সেটাও তারা পারছে না, কারণ এখন সেখানে দামও অনেক চওড়া হয়ে গেছে, মানে অনেক বেড়ে গেছে। তো মিম সর্বোচ্চ একটা বাড়ি করতে পারবে, কিন্তু জায়গা কিনে তারপর বাড়ি করবে, এটা মিমের পক্ষে সম্ভব না। সে হয় জায়গা কিনতে পারবে, না হয় বাড়ি করতে পারবে, দুটো একসাথে অ্যাট এ টাইম তার পক্ষে করাটা দায় হয়ে গেছে। তো মিম এখন কী করবে? আর মিমদের ক্ষেত্রে একটা জানেন, এটা আমি মাঝখানে কোনো একটা ভিডিওতে বলেছিলাম, মিমদের যে বাড়ি আছে পদ্মাচরে, মানে তিশা, মিম, সাবিনা, তাদের যে বাড়ি, বাপের বাড়ি হিসেবে আপনারা চিনেন, সেটা কিন্তু তাদের পার্মানেন্ট অ্যাড্রেস না। এখন বলতে পারেন ভাই এটা কী বললাম, এটাই বাস্তব। তিশারা তাদের পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে যে বাড়িটাকে দেখায়, সেটা তাদের জন্য একটা যাযাবরের মতো ঘটনা। কারণ সেটা তাদের দলিলপত্রে কিন্তু তাদের নামে কোনো মালিকানা নেই। তারা একরকম বলা যায় জোর জবরদস্তি করে ওই বাড়িতে থাকছে, তারা নিজেরা ওই জায়গার সম্পত্তি দখলদারিত্বে রেখেছে, কিন্তু সেটার মালিক অরিজিনালি তারা না। এটা কিন্তু খুকি তার একটা ভিডিওতে বলেছে যে তাদের জায়গা জমি দলিলপত্র নিয়ে ঝামেলা হচ্ছে, মানে যারা এই জমির মালিকানা দাবি করছে তারা কিন্তু এটা নিয়ে কিন্তু মামলা মোকদ্দমাতে চলে গেছে। তো এই কারণে যেটা হয়, তিশাতে 2 দিন পর পর এই জমি নিয়ে তাদের কিন্তু দৌড়াদৌড়ি করা লাগে, মামলা মোকদ্দমা করা লাগে। আবার যদি বেশি চাপ দেয় তখন কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে লুঙ্গি তুলে দৌড় দেওয়া লাগে। এর হচ্ছে মিমদের তিশাদের অবস্থা আর কি। তিশা তো ওখান থেকে ভেগেই চলে এসেছে, সে থাকে তার স্বামীর বাড়িতে। মিমও সেখান থেকে ভেগে চলে এসেছে ঢাকাতে। আর সাবিনা তখন আরিফকে বিয়ে করে চলে গেছে ভাড়া বাসা নিয়ে। তাহলে এই বাড়িতে এখন থাকে কে? আটকে গেছে 4 জন মানুষ, খুকি, খুকির জামাই মিজান, আর তিশার বাবা মা। এখন খুকি কোনো একটা পর্যায়ে দেখবেন বাড়ি করে সে দৌড় দিবে, ঠিক আছে, কিন্তু তিশার বাপ মা কী করবে? তিশার বাপ মা যেটা করে, তিশার বাপ তো লুঙ্গি তুলে দৌড় দেয় পদ্মার নদীতে, আর তিশার মা কী করবে? দেখবেন যে শাড়ি খুলে দৌড় দিয়েছে, এর বাইরে কিছু করার নেই। যখন পিছন থেকে বাঁশ নিয়ে দৌড়াবে তারা এটাই করবে। তো এর জন্য যেটা হয়, মিম ভালো মতো বুঝতে পেরেছে তাদের একটা পার্মানেন্ট অ্যাড্রেস দরকার। মিমে তো সেটা নেই, মিমদের পরিবারের কারণই নেই। আর মিমের এখন সামর্থ্যও কুলাচ্ছে না যে সে একটা জমি কিনে আবার বাড়ি করবে, এটাও তার এখন এত টাকা পয়সা তার নেই, কারণ সে প্রচুর টাকা পয়সা ভাঙে, ওয়েস্ট করে। তো এখন আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, তিশাদের কিন্তু তাদের গ্রামের একটা জমি নিয়ে তাদের চাচাতো মানে চাচার সাথে কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে মামলা মোকদ্দমা চলে আসছে। এটা কোন চাচা জানেন? বাবুর বাবা, মানে তিশার বাবার সাথে
বাবুর বাবার একটা জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে শরীয়তপুরের অনেক লম্বা সময় ধরে। এখন সেই জমির মালিকানা তিশারা দাবি করে তিশারা, আর বাবুর বাবা দাবি করে আসছিল সেটা বাবুর বাবার জমি। তো দুই পক্ষে দাবি করছে ওই জমিটা তাদের, কিন্তু আসলে জমিটা কার? অরিজিনালি জমিটা হচ্ছে দর্শক বাবুদের, এতে কোনো সন্দেহ নেই। কারণ ওই এলাকায় তিশাদের কোনো জায়গা জমি নেই, তিশারা যতটুকু জায়গায় থাকে সেগুলো দখল করে থাকে, তিশাদের কোনো জায়গা জমি, কোনো অ্যাড্রেস ঠিকানা কিছুই নেই। তো এই জিনিসটা বাবু ভালো মতো জানে যে তার বাবার একটা ভালো পার্মানেন্ট জমি আছে, জায়গা আছে পদ্মার চরে। এখন তিশাদের একটা মেন্টালিটি বা বলতে পারেন যে একটা বুদ্ধি করেছে, কারণ তিশা কিন্তু দূরদর্শী মহিলা। তিশা অনেক দূরে চিন্তা করে একটা কাজ করে, অনেক কিছু ভেবে চিন্তা কাজ করে, ঠিক আছে? তাকে দেখলে ওই হাবাগোবা তরমুজের মতো মনে হলেও তিশা কিন্তু আসলে অরিজিনালি মানে খুব চালাক চতুর একটা মহিলা। সে কিন্তু অনেক মানুষকে ভেজে ভেজে খেতে পারবে, ছিলে ছিলে খেতে পারবে, লবণ মরিচ মিশিয়ে। এই মানুষ হচ্ছে তিশা। তো সেই দিক থেকে দর্শক তিশা মিমকে বুদ্ধি দিয়েছে, তোর তো জমি লাগবে তাই না, তুই তো জমি করে বাড়ি করবি, জমি যদি তুই রেডিমেড পাস তোর কিন্তু বাড়ি করতে 2 দিন লাগবে না। মিমও বলেছে আসলেই তো, যদি জমি আমাকে দেওয়া হয় আমি বাড়ি করে ফেলতে পারবো, কিন্তু অ্যাট এ টাইম 2টা জিনিস আমার পক্ষে সম্ভব না। তখন তিশা বলল, একটা কাজ তুই করতে পারিস, তুই বাবুকে বিয়ে কর। তুই বাবুকে বিয়ে করলে জমি পাবি, সেই জমির মধ্যে তুই বাড়ি করবি, মালিকানা তোর নামে রাখবি, বাড়ি তোর, জায়গাও তোর, ব্যাস বুদ্ধি। এখন কথা হচ্ছে এই কথা তিশা কেন বলল? কারণ আপনারা সবাই জানেন যে বাবুর বাবার সাথে কিন্তু তিশার বাবার একটা জায়গা নিয়ে অনেক দিন ধরে সংঘর্ষ চলে আসছে পদ্মার চরে। তো বাবুর বাবা কই এখন? বাবুর বাবা কিন্তু মারা গেছে, এটা আপনারা জানেন। তার মানে বাবুর বাবার যে জমিটা পদ্মার চরে আছে সেই জমির মালিক এখন কে? সেই জমির মালিক এখন বাবুরা। বাবুরা বলতে কে কে? বাবু, তার আরেক ভাই যে বিল্লাল, শারমিন, তারা 2 ভাই আর বোনের মধ্যে এখন সেই জমিটা কিন্তু ভাগ বাটোয়ারা হবে। এখন শারমিন তো বোন, সে তো অবশ্যই সেখানে আর কতটুকু পাবে, ভাইদের অর্ধেক পাবে। সো তার তো নগণ্য পাবে তো বেশি বাবু, আর তার ভাই সেটাই বেশি পাবে। তো আর বাবু যেহেতু বড় ভাই, সেদিক থেকে কিন্তু বাবু যদি চায় অনেক কিছু কিন্তু ইললিগাল কাজ সেখানে করতে পারবে, চাইলেই সে করতে পারবে। আর যদি এখানে তিশা এখানে লালসা দেখিয়ে বুদ্ধি দেয় তাহলে তো হয়েছেই কাজ, আর কিছু করার দরকার নেই। তো তিশার ধারণা, তিশা যেটা মাস্টার প্ল্যান করেছে যে বাবুকে যদি তাদের দলে নিতে পারে, মানে বাবুকে যদি কোনোভাবে ফুসলে ফাসলে তাদের আন্ডারে নিয়ে আসতে পারে, যে বাবু পুরোপুরিভাবে তিশার দালাল হয়ে যাবে, মিমের দালাল হয়ে যাবে, সাবিনাদের পার্মানেন্ট একটা গৃহস্থের দালাল হয়ে যাবে, তাহলে কিন্তু বাবুরা যে জায়গা জমিটা পেয়েছে সেই জায়গা জমির মালিক ইনডিরেক্টলি তিশারাই হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কি? কারণ বাবু বড় ভাই, যদি বড় ভাই হিসেবে বাবুর মাধ্যমে সব কিছু তার মানে এখানে রেগুলেট হবে, বাবুই কিন্তু সব জায়গা জমির তদারকিতে থাকবে, সেই মামলা মোকদ্দমা পরিচালিত করবে। এবং দেখবেন মাঝখানে কিন্তু বাবু ঢাকা থেকে গ্রামেও গিয়েছিল, সে বলেছিল যে জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা আছে, সেখানে আমরা যাচ্ছি, কিন্তু বাবুর নিজের মুখের কথা। তা আমরা সব কিছু কিন্তু এখন বাবুর হাতেই হয়, না শারমিন এখানে না গলে, না বিল্লাল এখানে না গলে, করে কিন্তু বাবু নিজেই। তার মানে বাবু যদি এখানে কোনো ইনলিগাল কাজ করে ফেলে, যে জায়গা জমিগুলো সে মিমের নামে করে দিল, বা যদি কোনোভাবে মিম হাতড়িয়ে যদি বাবুর কাছ থেকে জায়গা জমিগুলো লিখে নিতে পারে, তাহলে কিন্তু বাবুরা রাস্তাতে পড়ে যায়। তো তিশারা এই বুদ্ধিই করেছে কি, যে বাবুকে যদি মিম কোনোভাবে প্রেমের ছলনায় ফেলে বাবুকে বিয়ে করতে পারে, একবার বিয়ে করা মানেই কিন্তু বাবুর জায়গার উপরে মিমের একটা অধিকার চলে আসবে স্ত্রী হিসাবে। এটা আপনারা জানেন যে স্বামীর জায়গা জমির উপর কিন্তু স্ত্রীর একটা হক আছে। আর উপর দিয়ে বাবুকে কিন্তু মিম একরকম দুম্বা বলেন বা ভেড়া বলেন সেটাকে বানিয়ে ফেলেছে অলরেডি। বাবু কিন্তু মানে মিমের কথা মতোই চলে একরকম। তো সেদিকে যদি বাবুকে কোনোভাবে ফুসলে ফাসলে মিম বিয়ে করতে পারে, তাহলে পরবর্তী মিমে যেটা স্টেপ থাকবে, বাবুর যে জায়গা জমি আছে সেই জায়গা জমির উপর মিম হয় বাড়ি করবে, করে মানে ওই বাড়ির মালিক মিম তার নিজের নামে করবে রেজিস্ট্রি, অথবা ওই যে জমিটা বাবুর যেটা আছে পদ্মাচরে সেই জমিটা পুরোপুরিভাবে মিম বাবুর কাছ থেকে তার নিজের নামে লিখিয়ে নেবে, লোভ দেখিয়ে যে আমি তো আছি, ইউটিউব আছেই, সব টাকা তো তোমার, তুমিই খাবে, তাহলে জায়গাটা আমার নামে একটু লিখে দাও কষ্ট করে। আর সেটা যখন বাবু করবে, পরদিন দেখবেন বাবুকে একটা লাথি দিয়ে পদ্মার চর থেকে রকেটের আগেও ঢাকাতে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে মিম, তিশা, সাবিনা তাদের একটা মাস্টার প্ল্যান। তারা আসলে কি ওই মিমের ফিউচার চিন্তা করছে না, যে মিম একটা পুরুষ মানুষ ছাড়া কীভাবে থাকবে। তারা চিন্তা করছে তিশা, সাবিনা, যে মিমকে কোনোভাবে যদি বাবুর সাথে ঘুচিয়ে দেওয়া যায়, তাহলে বাবুর জায়গা জমির মালিক কিন্তু ইনডিরেক্টলি মিম হবে। মিম হওয়া মানে কিন্তু মিমের জায়গা জমির ভাগ কিন্তু অবশ্যই তিশা, সাবিনা তারাও ভোগ করতে পারবে, তাদের বাবাও ভোগ করতে পারবে, মাও ভোগ করতে পারবে। তো ওই পদ্মাচরে এখন বর্তমানে তিশাদের কোনো জমি জায়গা কিছুই নেই, তারা নিঃস্ব।
তো জায়গা জমির জন্য তারা এখন বাবুকে হাত করতে যাচ্ছে। বাবুকে হাত করলে বাবুর বাবার যে জমিগুলো ছিল পদ্মাচরে সেগুলোর নিয়ন্ত্রণাধীন এখন মিম হয়ে যাবে। মিম যখনই সে জায়গা জমিগুলো নিয়ন্ত্রণ পাবে সে সাথে সাথে সে জায়গা জমিগুলো নিজের নামে নেওয়ার চেষ্টা করবে এবং অ্যাট লাস্ট সে তার বাবা মাকে সেগুলো হস্তান্তর করে দিবে এবং রাস্তাতে নামিয়ে দিবে বাবুকে আর তার পরিবারকে। এটা হচ্ছে তিশাদের মেইন যে প্ল্যান সেটা। মিমকে সে লোভ দেখেছে, মিমও সেই লোভে আগাচ্ছে। বাট এখানে কিন্তু দর্শক কোনো ভালোবাসার সম্পর্ক নেই। না মিম বাবুকে ভালোবাসে না বাবু মিমকে ভালোবাসে। হ্যাঁ, মিমের একটা সমস্যা আছে, এটা আমরা সবাই জানি। মিম একটু ভক্ষক মানে মিমের একটু শারীরিকভাবে রিল্যাক্স থাকা অনেক বেশি তার ইচ্ছা থাকে আর কি। এর জন্য মিম সবসময় পুরুষ মানুষের সঙ্গ কামনা করে, যেটাকে আপনারা বাসনা বলতে পারেন। কখনো দেখবেন যে সে ওই যে রমজানের সাথে হাঁটাচলা করছিল, রমজান কিন্তু তার ওই যে বিক্রমপুরে বাড়িতে আসা যাওয়া করতো, কখনো বাবুর সাথে, কখনো অমুক তমুক, হাজারটা পুরুষের সাথে মিমের কিন্তু একটা সম্পর্ক আছে। তো সেরকমভাবে মিম তো এখন কার সাথে থাকবে? মিম তো একা থাকতে পারে না, তার একটা সঙ্গ লাগবেই, সেটা হচ্ছে বাবু। বাবু মিমকে ফিজিক্যালভাবে খুব হ্যাপি রাখে, যার জন্য মিম এখন এই দিক থেকে ঠান্ডা থাকে। আর বাবু সে বসে বসে মিমের টাকা খেতে পারে, চুষে চুষে খেতে পারে, পয়সা করি যা পায় ইউটিউব থেকে সবগুলো খায়, তার ভালোও লাগে, কোনো কষ্ট করা ছাড়া সে দুবেলা ভাত খেতে পারছে। আর এদিক থেকে তিশার সাবিনা বসেই আছে মিম কবে বাবুকে বিয়ে করবে আর সাথে সাথে বাবুর কাছ থেকে জমিগুলো ছিনিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে তাদের মেইন মোটিভ। কিন্তু বাধাটা দিচ্ছে কে? এটা তো তারা চাইলেই বিয়ে করিয়ে দিতে পারে, যেহেতু বাবু এক পায়ে রাজি, মিমু এক পায়ে রাজি। সমস্যাটা হয়েছে দর্শক এখন বর্তমানে বাবুর মাকে নিয়ে। প্রথম সমস্যা ছিল বাবুর বাবাকে নিয়ে। বাবুর বাবা টোটালি রাজি ছিল না। এখন বাবুর মাও সেম, বাবুর মা মন নিয়েছে। বাবুর মা মিমকে কোনো দিনই পছন্দ করতো না আর এখনও করে না। বাবুর মা তো টোটালি চায় না যে মিম তার ছেলের বউ হোক। আর বাবুর মা বুঝে গেছে, আর সে কিন্তু ভালো মতো জানেও যে তিশাদের পরিবার কেমন, তিশা কেমন, সাবিনা কেমন, মিম কেমন, এটা ভালো মতো সে জানে। তো সেদিক থেকে সে কিভাবে করে তার সন্তানের ক্ষতি করতে পারে বলুন। কারণ সে জানে যদি কোনোভাবে বাবু এখানে মিমের সাথে আটকে যায় তার মানে কিন্তু তাদের জায়গা জমি সব কিছু মিমরা নিয়ে যাবে। এটা বাবুর মা ভালো মতো জানে, তাদেরকে একদম রাস্তায় ফেলে দিবে। এজন্য বাবুর মা এখানে কোনোভাবেই রাজি হচ্ছে না। তিশা কিন্তু কথা বলেছে যে বাবুর মা নিজেকে কি মনে করে, যে কি এমন ছেলে হয়ে গেছে বাবু কি? কারণ তিশা জানে যে বাবুর মা এখানে বারবার মোড় নিচ্ছে, যার জন্য তারা পারিবারিকভাবে বিয়ে দিতে পারছে না মিম আর বাবুর। বাবু লিভ টুগেদার করছে শুধুমাত্র তার মায়ের জন্য, মা রাজি নেই বিয়েতে, এই জন্য বাবু মিমের সাথে লিভ টুগেদার শুরু করছে। আর তিশারাও এখানে হেল্প করছে মিমকে আর বাবুকে লিভ টুগেদার করার জন্য। কারণ তিশা চাচ্ছে যেহেতু বাবুর মা রাজি হচ্ছে না, ঠান্ডা মাথায় বিয়ে দিতে পারছে না তারা পারিবারিকভাবে, এজন্য তারা চাচ্ছে কোনোভাবে যদি বাবুকে দিয়ে মিমের পেট বাজিয়ে দেওয়া যায়, যেটাকে আপনারা গর্ভবতী বলতে পারেন বা প্রেগনেন্ট বলতে পারেন, যে যেহেতু তারা একসাথে থাকছে ছেলে মেয়ে, কোনো না কোনোভাবে বাই চান্স যদি বাবুর দ্বারা মিম প্রেগনেন্ট হয়ে যায়, তখনই তো তিশা একদম বাবুর গলায় পাড়া দিয়ে ধরবে, এই তুই আমার বোনকে প্রেগনেন্ট করেছিস, এখন বিয়ে করতে হবে, বিয়ে কর। তখনই কিন্তু বাবুদের পরিবারকে তিশা আটকে দিবে। আর যখনই আটকে দিবে তার বুঝতে পারবেন বাবুদের জায়গা জমি সব কিছু কিন্তু তিশারা তাদের নিজেদের দখলে নিয়ে নেবে। তখনই বাবুকে লাথি দিয়ে বের করে দিবে। এখানে না আছে কোনো ভালোবাসার সম্পর্ক, না আছে কোনো মায়া মহব্বত, কিছুই নেই। এখানে যেটা আছে শুধুমাত্র লালসা আছে, শুধুমাত্র লোভ আছে, শুধুমাত্র স্বার্থ আছে। আপনারা যারা ভাবছেন মিম আর বাবু হয়তো ভালোবাসে, ভুল। এখানে দুই পক্ষের স্বার্থ আছে। এখানে বেশি যে স্বার্থ, বেশি যে লোভ করছে সেটা হচ্ছে তিশাদের একটা বড় মোটিভ হচ্ছে জায়গা জমি ভোগ করা বাবুদের। এই জিনিসটা কিন্তু আমি নিজেও ধারণা করেছিলাম, আর একজন দর্শক আপু আমাকে সেটা কমেন্ট করে জানিয়েছে। তো সেই কমেন্ট আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এখানে আমার একজন রেগুলার ভিউয়ার্স একজন দর্শক আপু কমেন্ট করেছে সাবিনা জেসমিন নামে। ওটা বলেছে, আই থিঙ্ক ইন্ডিয়ার মিম আর বাবু রিলেশনশিপ হ্যাজ ফ্যামিলি পলিটিক্স, তাদের পারিবারিক কিছু রাজনীতি আছে। যেমন কি ইট মিনস তিশাস পদ্মাচর ফ্যামিলি প্রপারলি হ্যাজ এ বিগ প্রবলেম উইথ দেয়ার ওন ফ্যামিলি মেম্বার্স। সে আপুটা বোঝাতে যাচ্ছে যে তিশার পরিবারের যে সদস্যরা আছে তাদের সাথে কিন্তু বাবুদের পরিবারের একটা খারাপ সম্পর্ক আছে, একটা বিশেষ জিনিস নিয়ে সমস্যা আছে। সেটা কি নিয়ে? হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। হ্যাঁ, আমি বুঝেছি আপু, যেটা বোঝাতে যাচ্ছেন আপনি, যে তিশাস ফ্যামিলি ওয়ান্ট টু গেট বাবু টু দেয়ার সাইড, দেন দে উইল হ্যাভ চান্স টু উইন দ্য কেস। ইটস আ ডার্টি ভিলেজ পলিটিক্স। বাকিটা ইতিহাস। থ্যাঙ্কস, আসসালামু আলাইকুম, ইউএসএ। এই আপুটা কিন্তু ঠিক সেদিকে ইঙ্গিত করেছে। আপনারা জানেন যে বাবুদের সাথে কিন্তু তিশাদের একটা কেস চলছে জায়গা জমি নিয়ে। তো যদি কোনোভাবে বাবুকে যদি মিম বিয়ে করে ফেলে, তার বাবু কিন্তু এখন অবশ্যই তিশাদের সাইডে চলে আসবে। যখনই বাবু তিশাদের পক্ষে চলে আসবে তার কিন্তু সে মামলাটা কারা জিতবে? আপনারাই বলুন। এখন বাবুদের পরিবারের মেন অভিভাবককে,
বাবুর বাবু তো মারা গেছে, এতদিন বাবুর বাবাই সব কিছু মেনটেন করতো, যেহেতু বাবুর বাবা মারা গেছে এখন বাবুদের পরিবারের মেন অভিভাবক কিন্তু বাবু নিজে, তো আমরা সব কিছু বাবু নিজেই এখন করবে। তো যদি কোনোভাবে বাবুকে মিম ফুসলিয়ে ফাসলে বিয়ে করে ফেলতে পারে, তার মানে তিশারা জানে বাবুকে বিয়ে করা মানে কিন্তু বাবু এখন তিশাদের হাতে চলে আসবে, বাবু এখন তিশাদের সাইডে চলে আসবে, তার মানে মামলা মোকদ্দমা কেস যাই থাকুক না কেন সব কিছু তিশারা জিতে যাবে। এবং তিশারা জিতা মানে কিন্তু তিশারা পার্মানেন্টলি পদ্মাচরে একটা জায়গা জমি অধিকার ভোগ করতে পারবে। এই জিনিসগুলো কিন্তু ইন্টারনাল ঘটনা, এগুলো অনেকে ধরতে পারেনি দর্শক। এই ফ্যামিলি পলিটিক্স এই জিনিসটা খুবই ধুরন্ধর, মানে মানে কী বলবো দর্শক, মানে খুবই ভিতরের একটা ঘটনা। এটা শুধুমাত্র তিশা এতদিন ভিতরে লালিত পালিত করছিল, যেটা আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করে দিলাম। আশা করি দর্শক সবাই বুঝতে পারছেন তিশা এবং তাদের পরিবারের মোটিভ সম্পর্কে। এই ঘটনাটা আমি এক্সপ্লেন করার জন্য আজকে এতগুলো কথা বললাম। সো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের এই ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।